হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি দীপমিতা। আমার গত রবিবারের ছুটির দিনের একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গত শনিবারই আমি পৌঁছে গেছিলাম ছোটোমানির বাড়ি। রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে এক কাপ লাল চা নিয়ে চারিদিকের প্রকৃতি উপভোগ করছিলাম। আজ ভাবলাম তোমাদের সাথে একজনের পরিচয় করিয়ে দিই। কে বলো তো? আমার ছোটোমানির ছোট্ট গোপু সোনা। যথারীতি ছোটোমানি পুজো দিয়ে নিল, আমিও সূর্য ঠাকুরকে জল দিয়ে নিলাম। তারপর দেখো আধা রেডি হয়ে ভাই এখানে জ্যাকিকে বিস্কিট খাওয়াচ্ছিল। জ্যাকি হলো আমাদের একটি ছোট্ট বাচ্চা আর ভীষণ দুষ্টু বাচ্চা, যে নাকি আমার ভাইয়ের পেছন পেছন ঘুরতে থাকে। ভাই যাই করে জ্যাকি তাই করে। দেখো ভাই যেমনভাবে খাওয়াচ্ছে ও কিন্তু তেমনভাবেই খাচ্ছে। জ্যাকি আবার আমাদেরও খুব ভালোবাসে। তারপর আমরা সকলে রেডি হয়ে কিন্তু ফাইনালি বেরিয়ে গেলাম জয়ন্তীর উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিক ধরেছ। জয়ন্তী শুধু না, এবার কিন্তু আমাদের কথা ছিল জয়ন্তীর থেকে একটু দূরে মানে ছোট মহাকালের দিকেও যাব। তো যথারীতি ঠিক সেইভাবেই প্ল্যান মতো মা বাবাও হ্যামিল্টনগঞ্জ থেকে চলে এলো, আর আমাদের গাড়ি নিয়েই কিন্তু আমরা সকলে বেরিয়ে পড়লাম। আচ্ছা, এই মন্দিরটি কিন্তু এর আগেও ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। এই জাগ্রত মহাদেবের মন্দিরটির নাম তোমরা কি জানো? তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে আমায় জানিও। যথারীতি পরিবারের সকলের সাথে সারা সপ্তাহ অ্যাকচুয়ালি বহুদিনের জমানো গল্প নিয়ে গল্প করতে করতে আলটিমেটলি কিন্তু আমরা পৌঁছেই গেলাম জয়ন্তীতে। তোমরা অনেকেই জানো হয়তো জয়ন্তী চেকপোস্টে কিন্তু অনেক চেকিংস হয়। তারপর ফাইনালি আমরা একটি রিসর্টে পৌঁছলাম। রিসর্ট বলতে জগদীশদার রিসর্টের নাম আমার ঠিক মনে পড়ছে না এখন। তবে এখানে কিন্তু বেসিক্যালি আমরা খাবার খেতেই যাই, কারণ খাবার দাবার এখানে ভীষণ ভালো, একদম ঘরের খাবারের মতো। এই যে ছোট ছোট কটেজগুলো দেখছো, এখানে কিন্তু সবাই বসে খাচ্ছিল। আর যেহেতু রবিবার ছিল, তার মধ্যে জানুয়ারি, আর এই সময়টাই কিন্তু সকলে ঘুরতে বের হয়, তাই ভিড়ও কিন্তু ছিল প্রচুর। তারপর আমরা ভাবলাম একটু বসে নিয়ে জয়ন্তী নদীর দিকে যাওয়া যাক, তাই যথারীতি জয়ন্তী নদীর দিকে গেলাম। অ্যাকচুয়ালি এখান থেকে জয়ন্তী পাহাড় দেখলেই কিন্তু মন অন্যভাবেই সুস্থ হয়ে যায়, তাই না? এই হলো কটেজটি, কটেজ না রিসর্টটির বাইরের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ওইদিকে বাবা কুটুন ওরা কিন্তু সবাই কথা বলছিল, কারণ আমাদের আরেকটু যাওয়ার ছিল। আর তারপরে মা, মানি, গীতা, ভাই সবার একটি ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, তারপর পৌঁছে গেলাম আমাদের জঙ্গল সাফারি যে জিপটি রয়েছে তার সামনে। এই রকম হুড খোলা জিপে পরিবারের সকল আপনজনদের সাথে সুন্দরভাবে গল্প করতে করতে ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু আমি মুখে বলে বোঝাতে পারবো না। হয়তো তোমরা অনেকেই উপভোগ করেছো, তাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে কতটা মজা হয়। আর বিশ্বাস করো, বাবা কিন্তু খুব এক্সাইটেড ছিল, ইনফ্যাক্ট আমিও। আমার এইরকম হুড খোলা জিপে যেতে খুবই ভালো লাগে। আর আমার সাথে সাথে আমার ভাইও কিন্তু ছিল প্রচুর এক্সাইটেড। আর আমার একটু যদিও ভয় লাগছিল, মা আর দিদা আছে যেহেতু, তো ওদেরকে বলছিলাম একটু শক্ত করে ধরে বসতে। এরপর শুরু হলো আসল জার্নি। মানে নদীর যে বড় বড় মানে পাথরগুলো থাকে, তার মধ্যে দিয়ে গাড়ি যাওয়ার সময় কিন্তু প্রচুর ঝাঁকুনি হয়। আর আমার কিন্তু সত্যি কথা বলতে একটু ভয়ই লাগছিল, আর মনে হচ্ছিল এই যে ভ্লগস করছি, হাতে তো মোবাইল রয়েছে, বাবা আবার গাড়ির থেকে পড়ে যাব না তো, বা মোবাইল আমার হাত থেকে গাড়ি থেকে পড়ে যাবে না তো, এই কিন্তু একটা ভয় কিন্তু কাজ করছিল। তাই আমি কিন্তু একটু শক্তভাবেই ভালো করে ধরে নিয়েছিলাম। কিন্তু তবুও আমি ভেবেই নিয়েছিলাম যাই ভালো হোক বা যাই খারাপ হোক, সম্পূর্ণ ট্রিপটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। শর্ট ট্রিপ হয়েছে তো কী হয়েছে, চারিদিকে সৌন্দর্য তো শেয়ার করা যেতেই পারে, তাই না? তারপর যথারীতি আমরা কিন্তু বেশ অনেকটাই আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছে গেলাম। যদিও এই জায়গাটা একটু অড ছিল, তো আমাদের যে ড্রাইভার ছিলেন উনি বললো যে তোমরা এখন মোবাইলটা ঢুকিয়ে নাও, কারণ এখন উপরে উঠতে হবে আর এতে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাই করলাম। তারপর পৌঁছানোর পর বাবাকে বললাম, আচ্ছা আমার একটি ক্লিপ নিয়ে নাও তো গাড়িতে। তারপর যথারীতি কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। ওই যে দেখতে পাচ্ছ সিঁড়ি, ওই হলো ছোট মহাকাল, আর উপরে রয়েছে বড় মহাকাল। বড় মহাকালে সত্যি বলতে আমার যাওয়া হয়নি বলা ভুল, বাবা এখনও আমায় বড় মহাকালে টানেনি। তবে আমার ইচ্ছে রয়েছে যে আমি কিন্তু বড় মহাকালে অবশ্যই যাব খুব তাড়াতাড়ি। দিদাকে নিয়ে গিয়েছিলাম, তো দিদাকে তো অনেকটা দূর নিয়ে যাওয়া যায়নি, তাই দিদাকে একটু বসিয়ে রেখেছিলাম একটি পাথরের ওপরে, যদিও ওখানে কিন্তু অনেক লোকজন ছিল। তারপর ফাইনালি দ্য বিউটিফুল মোমেন্ট কেম। এই জায়গাটির সৌন্দর্য যতটাই আমি বলবো না কেন, মানে চোখের সামনে থেকে না দেখলে হয়তো বা তোমাদেরকে আমি মুখে বলে বোঝাতে পারবো না। বহুদিন আগে রবি ঠাকুর বলে গেছেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,
একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। সত্যি এত জায়গায় ঘোরাঘুরি হয়, বাড়ির সামনে যে এত সুন্দর মনোরম দৃশ্য রয়েছে তা কিন্তু আমরা মাঝে মাঝে ভুলেই যাই, তাই না? দেখো পেছনে ঝর্ণার জল, তার মধ্যে এত সুন্দর মানে নদী, আমার তো খুব ভালো লাগছিল। আর ঝর্ণার জল যে সিকোয়েন্সের মধ্যে দিয়ে নদীর সাথে মানে মিশছে, ওই ব্যাপারটা সৌন্দর্যটা কিন্তু আমি বারবারই মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। ওর জন্য আমি ক্লিপটা একটু ভালোভাবেই নেওয়ার চেষ্টা করেছি। আর দেখো প্রত্যেকের স্পেশাল মোমেন্টগুলো আমি ক্যাপচার করে নিয়েছি। ওইদিকে ছোটো মাসি ছোটো মেসো মানে মানি কুটুন, তারপর মা পাপা। দেখো পাপা তো একদম কি বলবো, পাপা আমার এমনি রঙিন মানুষ, তার মধ্যে কিন্তু খুবই রঙিন হয়ে উঠেছিল এত সুন্দর একটি দৃশ্য দেখে। তারপর মাকেও কিন্তু সেদিন খুব মিষ্টি লাগছিল, তাই মায়েরও একটি ক্লিপ কিন্তু আমি নিয়ে নিলাম। তারপর আমি ভাবলাম সকলের সাথে মিলে একটা খুব সুন্দর সেলফি তুলে নেওয়া যাক। তো এখন আমি সেলফি তুলছিলাম। তারপর ওই দেখো ভাই, দেখো ওই পাথরের ওপরে গিয়ে বসে আছে। আর এই ঝর্ণার মানে সামনে যাওয়ার জন্য অনেকটা দুর্গম রাস্তা কিন্তু আমাকেও পার করতে হয়েছিল। জানো তো সেদিন শরীরটা খুব একটা ভালো ছিল না, তবে এত সুন্দর মনোরম দৃশ্য দেখে কিন্তু মন এমনি ভালো হয়ে গিয়েছিল। তোমরা বুঝতেই পারছো আমার গলার অবস্থা শুনে যে শরীরটা এখনও কিন্তু আমি কমপ্লিট রিকভার করিনি। তারপর সূর্যি মামা অস্ত যাওয়ার পথে আমরাও পৌঁছে গেলাম রিসর্টে। প্রত্যেকের পেয়েছিল প্রচুর খিদে, আর জানোই তো খিদে পেলে কিন্তু আর কিছু ভালো লাগে না। দেখো দুপুরে কী কী ছিল, ছিল ভাত, মুসুরির ডাল, ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, শাক। আর কি বলবো, ওই দিন এত খিদে পেয়েছিল এই সময় যে আমার তো মানে সত্যি কথা অমৃত লেগেছে প্রত্যেকটা খাওয়া দাওয়া। তো সবাই আমরা কিন্তু বেশ হাংরি ছিলাম এই সময়। আর শুধু এইটুকু না, কিন্তু মেনুতে অনেক কিছু ছিল। সাথে ছিল কিন্তু ডিম কষা, একদম বাড়ির খাবারের মতো। আর সাথে ছিল কষা কষা করে চিকেন, একদম ঝাল ঝাল করে, জাস্ট ফাটাফাটি। তো আমি কিন্তু প্রথমেই ডাল দিয়ে, লেবু দিয়ে, মানে এইভাবে একটু আলু ভাজা দিয়ে, আমার এরকম কি বলবো কমফর্ট ফুড কিন্তু ভীষণ ভালো লাগে সব সময়। আমি যতই ডায়েটে থাকি না কেন, আমি বাড়ির খাওয়া ছাড়া কিন্তু কোনো এক্সট্রা বয়েল খাবার বা এরকম কিছু খাই। তারপর চিকেন ছিল, চাটনি ছিল। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম ফাটাফাটি খাওয়া দাওয়া করে আমরা সবাই এখন রওনা দিলাম। কিন্তু না, বাড়ির পথে কিন্তু না, আমরা এখন আরেকটা জায়গায় যাবো। চলো তোমাদেরও নিয়ে যাচ্ছি, লেটস গো। বুঝতে পারছো কোথায় যাচ্ছি? যাচ্ছি শান্তলা বাড়িতে। আমার কিন্তু এই জায়গাটি অত্যন্ত প্রিয়। যারা তোমরা আমাদের উত্তরবঙ্গে থাকো তারা তো প্রত্যেকেই জানো, আর যারা আমার বাইরের বন্ধুরা ব্লগটি দেখছো তাদেরকে বলছি, কখনো উত্তরবঙ্গ বেড়াতে এলে শান্তলা বাড়ি, তারপর বাক্সা, এগুলো কিন্তু একদম মিস করো না। এইগুলোর সৌন্দর্য কিন্তু একদম আলাদা, বলতে গেলে এক কথায় মনকে শান্ত করে দেয়। তারপর আমরা শান্তলা বাড়িতে পৌঁছে গেলাম, আর প্রায় একদমই সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমাদের মানে প্ল্যানই ছিল যে সন্ধ্যাবেলায় গিয়ে পৌঁছবো, যাতে একটু চা খেতে পারি ওখানে গিয়ে। যদিও ওখানকার মোমো ভীষণ ফেমাস, তো ভাই আবার একটু মোমোও নিয়ে নিল, মোমো একটু টেস্ট করলো, আমিও ওর থেকে এক কামড় টেস্ট করলাম, বেশ ভালোই ছিল। আর আমি কিন্তু একটু চা নিলাম, আর সাথে নিলাম পার্লেজি বিস্কিট। মানে কি বলবো, ওই বললাম না আমি একটু কমফোর্টেবল মানুষ আর কি, সব কিছুর সাথে মানিয়ে নিতে পারি। তারপর দেখো এই ছোট্ট বাচ্চাটির সাথে পরিচয় করে একটু ওকে আদর করে দিলাম, আর তোমাদের সাথে ভাবলাম চারিদিকটা ভালো করে শেয়ার করে নিই। এত সুন্দর একটি দিন সেদিন কাটালাম যে কি বলবো। আজকের ব্লগ এইটুকুনি থাক। আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা।